আশা করি সবাই ভালো আছো। আ গতদিন আমরা আলোচনা করেছিলাম সমন্বয় ও নিঃসরণ অধ্যায় ৫ম ৮ম শ্রেণীর মূলত সমন্বয় ও নিঃসরণ কি এবং উদ্ভিদের সমন্বয় নিয়ে এবং কিছু হরমোন নিয়ে আলোচনা করছিলাম। এবং আজ আমরা যে ২য় ক্লাসটা শুরু করব, ২য় ক্লাসটা মেইনলি আমরা আজ পড়ব স্নায়ুতন্ত্র নিয়ে। কি নিয়ে? স্নায়ুতন্ত্র নিয়ে। যেমন তোমরা ছবিতে দেখতে পারছো যে একটা ছেলে অনেক কান্নাকাটি করছে এবং অপর একটা ছেলে অনেক হাসছে। অর্থাৎ কারোর কান্না দেখলে তোমার যেমন কান্না পায় বা কারোর দুঃখে যেমন তুমি দুঃখ পাও এবং কারোর ভালো একটা সময়ে যখন তুমি হাসো, অর্থাৎ কারোর খুশির সময় যখন তোমার অনেক খুশি পায়, অর্থাৎ এগুলা কেন ঘটে? এইগুলা মূলত সেই স্নায়ুতন্ত্রের কাজ। কিসের কাজ? স্নায়ুতন্ত্রের কাজ। দুঃখিত। এগুলো কিসের কাজ? স্নায়ুতন্ত্রের। তাহলে এখানে ঘটনাটা ঘটে কি? যে স্নায়ুতন্ত্র। স্নায়ু শব্দের অর্থ হচ্ছে যে আমাদের দেহে বিভিন্ন জালিকা আকারে যেই কোষগুলা ছড়িয়ে থাকে এবং সেগুলা সমন্বয়ে যে তন্ত্রটা গঠিত হয়, সেগুলাকে মূলত স্নায়ুতন্ত্র বলে। অর্থাৎ যখন আমাদের অনুভূতি হয়, অর্থাৎ দুঃখিত ছবিটা ভালোভাবে না আঁকানোর জন্য। অর্থাৎ কোনো একজন মানুষের কখন দুঃখ পায় এবং কখন সে আনন্দিত হয়, অর্থাৎ যখন সে দুঃখ পাবে বা কারোর দুঃখে যখন সে দুঃখিত হবে, অর্থাৎ তার দেহ থেকে যে নিউরন বা স্নায়ু কোষগুলো আছে, এই স্নায়ু কোষগুলো একটা সিগনাল স্নায়ু কোষগুলো একটা সিগনাল মস্তিষ্কে পাঠায়। কোথায় পাঠায়? মস্তিষ্কে। তখন মস্তিষ্ক আমাদেরকে বলে যে হ্যাঁ, এই ঘটনাটা দুঃখ নাকি এই ঘটনাটা সুখের। অর্থাৎ সেই অনুযায়ী আমাদেরকে আবার একটা মস্তিষ্ক সিগন্যাল পাঠায়। এই সিগন্যালটা আমাদের আবার সেই অঙ্গে বা সেই অনুভূতিতে আবার ফেরত যায়। অর্থাৎ সেই সময় আমরা বুঝি যে এইটা আসলে দুঃখ নাকি সুখ। তেমনি বরাবরের মতো আমরা স্নায়ুতন্ত্রকে সেখানে চলে আসি। অর্থাৎ স্নায়ুতন্ত্রটা কি? স্নায়ুতন্ত্র হচ্ছে প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে। অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গের কি সাধন করে? সংযোগ সাধন করে এবং বিভিন্ন জৈবিক কার্যাবলীর সংযোগ সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। তাকে কি বলে? স্নায়ুতন্ত্র বলে। তাহলে এবার আসি যে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। অর্থাৎ আমাদের দেহের যে সকল জৈবিক কার্যাবলী আমরা সম্পাদন করি, সেই সবকিছুই কিসের মাধ্যমে সম্পাদন করি? মস্তিষ্কের মাধ্যমে। অর্থাৎ মস্তিষ্ক হচ্ছে আমাদের দেহের প্রধান একটা অংশ এবং স্নায়ুতন্ত্রের প্রধান অংশ। এখন আসি আমরা স্নায়ুতন্ত্রের কাজ নিয়ে। স্নায়ুতন্ত্র আমাদের দেহের কি, কি কাজ করে? দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে, দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখে। পরিবেশের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। এখন আমরা একটা জিনিসে আসি, সেটা হচ্ছে স্নায়ু, স্নায়ু তাড়না, স্নায়ু তাড়না এবং উদ্দীপনা। স্নায়ু তাড়না এবং উদ্দীপনা। এই ২ টা জিনিস আসলে কি?
স্নায়ুতাড়না হচ্ছে মূলত একটা সিগন্যাল। স্নায়ুতাড়না কি? মূলত হচ্ছে একটা সিগন্যাল। এবং উদ্দীপনা কি? উদ্দীপনা হচ্ছে পরিপার্শ্বের অবস্থা। অর্থাৎ পরিবেশের অবস্থা। পরিবেশের কি? অবস্থা। পরিবেশের অবস্থা। বিষয়টা কেমন? যখন তোমার অনেক ঠান্ডা লাগে। যখন কি? যখন তোমার অনেক ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, তখন এই যে তোমার ঠান্ডা লাগে, তোমার দেহে যে ঠান্ডা লাগে, এই জিনিসটা কি? উদ্দীপনা। এই জিনিসটা কি? উদ্দীপনা। এই যে তোমার দেহে ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার যে সিগন্যালটা মস্তিষ্কে দেয়, এই ঠান্ডা লাগার যেই সিগন্যাল মস্তিষ্কে যায়, এই সিগন্যালটাকে বলে সেই কি? স্নায়ু তাড়না। এই সিগন্যালকে তখন কি বলে? স্নায়ু তাড়না। এই সিগন্যালকে তখন কি বলে? স্নায়ুতাড়ন। তেমনি স্নায়ুতন্ত্রের কাজের ভিতরে আছে কি? দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা, অর্থাৎ পরিবেশের যে অবস্থা সেটা বহন করা। দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করা। যেমন তোমার যখন যদি কেউ বা কোনো আগুনে যখন তুমি হাত রাখো, আগুনে হাত রাখলে কি হবে? যখন তোমার ওই গরম লাগবে, এই গরম লাগাটা কি? গরম লাগা হচ্ছে উদ্দীপনা। অর্থাৎ গরম লাগা কি? উদ্দীপনা। গরমটা কি? উদ্দীপনা। আর যখন তোমার হচ্ছে এই যে গরম লাগছে তোমার, এই যে সিগন্যালটা মস্তিষ্কে পৌঁছাবে, কোথায় পৌঁছাবে? মস্তিষ্কে পৌঁছাবে। যে সিগন্যালের মাধ্যমে সেইটা কি? স্নায়ুতাড়না। তখন সেটাকে আমরা কি বলি? স্নায়ুতাড়না। অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করা, পরিবেশের সাথে সম্পর্ক রাখা। এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। এবার আসি আমরা নিউরন নিয়ে। যে নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একককে কি বলে? নিউরন বলে। নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের গাঠনিক গাঠনিক ও কার্যকরী কার্যকরী একককে নিউরন বলে। কার্যকরী একককে কি বলে? নিউরন বলে। এখন একটা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের যে গাঠনিক ও কার্যকরী একক সেটা হচ্ছে নিউরন। অর্থাৎ আমাদের দেহের যত সিগন্যাল যে পরিবহন অর্থাৎ যে স্নায়ুতাড়না বা যে সিগন্যাল সেইটা পরিবহন করে কে? সেইটাই পরিবহন করে মেইনলি নিউরন। এখন আসি আমরা একটা নিউরন দেখতে কেমন এবং নিউরনের কোন অংশটাকে কি বলে? অর্থাৎ নিউরন যে একটা কোষ, এই কোষের কোন অংশটাকে কি বলে আমরা সেইটা সম্পর্কে জানবো। অর্থাৎ একটা নিউরন সম্পর্কে বিস্তারিত জানবো। কারণ একটা নিউরন আকারে আমরা চেষ্টা করি। এটা আমরা মোটামুটি বলতে পারি যে এটা একটা কি? নিউরন। এইটা কি? নিউরন। এটাকে আমরা কি বলতে পারি? একটা নিউরন। এখন নিউরনের যে ছবিটা আমি আঁকাচ্ছি, এটাকেই মোটামুটি আমরা একটা বলবো নিউরন। এখন এই নিউরনের কোনটাকে কোন অংশ বলবো সেটা আমরা দেখি। যে এই যে নিউরনের যে আবরণ দিয়ে ঘেরা, অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা বলি কোষ দেহ। এই পুরো অংশটাকে আমরা কি বলি? কোষ দেহ। এই পুরো অংশটাকে আমরা কি বলি? কোষ দেহ। পুরো অংশটাকে আমরা বলি কোষ দেহ। অর্থাৎ কোষ দেহের ভিতরে কি থাকে?
কোষ দেহের ভেতরে এরকম কিছু তরল পদার্থ থাকে, সেইগুলোকে আমরা বলি কোষের সাইটোপ্লাজম। কোষের কি বলি? সাইটোপ্লাজম। কোষের সাইটোপ্লাজম বলি। সাইটো শব্দের অর্থ কোষ, প্লাজম শব্দের অর্থ তরল। তাহলে সাইটোপ্লাজম শব্দের অর্থ কি হবে? কোষ তরল। অর্থাৎ কোষের ভিতরে এই তরল পদার্থকে আমরা বলি কোষ তরল। কোষের ভিতর যে গোলাকার যে বস্তুটা আমরা দেখতে পারছি, এই গোলাকার বস্তুকে বলা হয় নিউক্লিয়াস। গোলাকার বস্তুকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। গোলাকার বস্তুকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের অর্থ গোলাকার বস্তু। অর্থাৎ এই যে তরল এবং নিউক্লিয়াসকে ঘিরে আশেপাশে যে আবরণী আছে, এই আবরণী এই আবরণীকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এই আবরণীকে আমরা কি বলবো? প্লাজমা মেমব্রেন বা কোষ আবরণ। এই আবরণীকে আমরা কি বলবো? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা কোষ আবরণী। অর্থাৎ এখন কোষ দেহ কোন অংশগুলো নিয়ে গঠিত? কোষ দেহ মূলত এই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন। অর্থাৎ এই পুরো অংশটা নিয়েই কোষ দেহ গঠিত হয়। এখন কোষ দেহ থেকে এই যে ছোট, ছোট যে শাখাগুলো বের হচ্ছে, এই ছোট, ছোট শাখাগুলোকে বলা হয় ডেনড্রন। এই ছোট, ছোট শাখাগুলোকে কি বলা হয়? ডেনড্রন। অর্থাৎ কোষ দেহ থেকে উৎপন্ন এই ছোট শাখাগুলোকে বলা হয় ডেনড্রন। এবং ডেনড্রন থেকে যে শাখাগুলো উৎপন্ন হয় আবার এইগুলোকে বলা হয় ডেনড্রাইট। এইগুলোকে আমরা কি বলবো? ডেনড্রাইট। এইগুলোকে আমরা বলবো ডেনড্রাইট। এবং আমরা আসি যে এই যে কোষ দেহ থেকে যে ছোট এই যে একটা সুতার মতো অংশ বের হয়েছে, এই সুতাকে বলা হয় অ্যাক্সন। এই সুতাকে কি বলা হয়? অ্যাক্সন। এই সুতাকে অ্যাক্সন বলে। এবং এই যে একটা আবরণ আছে, অর্থাৎ এই আবরণটা সুতার উপরে যেই আবরণটা আছে, এই আবরণকে বলা হয় মায়োলিন শীথ। এই আবরণকে কি বলা হয়? মায়োলিন শীথ। এই আবরণকে বলা হয় মায়োলিন শীথ। অর্থাৎ একজনের উপরে যে আবরণটা থাকে সেটাকে আমরা কি বলবো? মায়োলিন শীথ। এবং একটা জিনিস এইখানে খেয়াল করো, এই একটা মায়োলিন শীথ এবং আরেকটা মায়োলিন শীথের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, অর্থাৎ যে জায়গায় কোনো আবরণ থাকে না। এই অংশটাকে আমরা বলবো র্যানভিয়ারের পর্ব। এই অংশটাকে আমরা কি বলবো? র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। এই অংশটাকে আমরা বলবো র্যানভিয়ারের পর্ব। এবং একজনের শেষে কিছু শাখার মতো উৎপন্ন হয়। এইগুলোকে মূলত বলে সেই একজনের শাখা। এগুলাকে কি বলে? একজনের শাখা। আচ্ছা, এবার আমরা নিউরনের একটা ভালো ছবিতে আসি। এইখানে এই যে অংশটাকে বলে, অর্থাৎ এই যে এই অংশটাকে, এইটাকে বলে সেই এই পুরো অংশটা, এটাকে বলে সেই কোষ দেহ। কোষ দেহের ভিতরে এখানে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এই গোলাকার বস্তুকে কি বলবো? নিউক্লিয়াস। এবার এই যে কোষ দেহ থেকে এই যে শাখার মতো বের হচ্ছে, এইটাকে বলা হয় সেই ডেনড্রন। এটাকে বলে কি? ডেনড্রন। এবং এই ডেনড্রন থেকে আবার এই যে শাখাগুলো বের হয়েছে, এইগুলোকে বলবো আমরা আবার কি? ডেনড্রাইট। এইগুলোকে আমরা বলবো ডেনড্রাইট। এবার এইখানে আমরা একজন অর্থাৎ এর ভিতর দিয়ে একটা ছোট সুতার মতো, অর্থাৎ কোষ দেহ থেকে যে ছোট সুতার মতো আকৃতি বের হয়, এটাকে সেই বলা হয় একজন। এবং এই যে আবরণটা আছে, এই আবরণকে বলা হয় সেই মায়োলিন শীথ। এবং এই যে আবরণের মাঝে যে ছোট্ট জায়গা আছে, এটাকে বলা হয় সেই র্যানভিয়ারের পর্ব। এটাকে কি বলা হয়? র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। এই গেল মোটামুটি একটা নিউরনের যেই গঠন, একটা নিউরনের কোন অংশকে কি বলা হয় সেই গঠন। এখন আসি নিউরন কি, কি নিয়ে গঠিত, অর্থাৎ নিউরনের কয়টা অংশ সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন আসো যে নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত? ২ টি অংশ। একটা কি? কোষ দেহ, আর একটা প্রলম্বিত অংশ। এবার আসি আমরা একটা নিউরনের ছবিতে কোনটা কোষ দেহ, কোনটা প্রলম্বিত অংশ সেটা বোঝার জন্য। অর্থাৎ আমি যদি ছবিটা একটু ক্লিয়ার করি,
নিউরনের কয়টা অংশ? ২টা অংশ। একটা কি? কোষ দেহ। একটা কোষ দেহ। আরেকটা হচ্ছে কি? প্রলম্বিত অংশ। আরেকটা কি? প্রলম্বিত অংশ। এই যে পুরো অংশটা অর্থাৎ কোষের মতো দেখতে, এই অংশটাকে পুরোটাই বলা হয় কোষদেহ। এবং এই কোষদেহ থেকে যে অংশগুলো বের হয়েছে সেইগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ। অর্থাৎ কোষদেহ কোন অংশটুকু? এই যে এই অংশটুকুকে আমরা বলবো কোষদেহ। এবং কোষদেহ থেকে কোনগুলো বের হয়েছে? এই যে ডেনড্রন বের হয়েছে এবং এদিক থেকে কি বের হয়েছে? অ্যাক্সন। অর্থাৎ এই ডেনড্রন এবং অ্যাক্সন এই ২ টাকে আমরা বলব কি? প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ হচ্ছে প্রলম্বিত অংশ অর্থ হচ্ছে যে কোষ দেহ থেকে অর্থাৎ কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া। অর্থাৎ কোথা থেকে বের হয়ে যাওয়া? কোষ দেহ থেকে বের হওয়া যেই অংশগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? প্রলম্বিত অংশ। তাহলে প্রলম্বিত অংশ আবার কয় প্রকার? ২ প্রকার। একটা কি? এই যে ডেনড্রন এবং আরেকটা কি? অ্যাক্সন। অর্থাৎ কোষদেহ এবং আরেকটা কি? প্রলম্বিত অংশ। আবার প্রলম্বিত অংশ কয় প্রকার? ২ প্রকার। একটা কি? অ্যাক্সন আরেকটা ডেনড্রন। এরপরে আমরা আসি যে কোষদেহ নিয়ে। অর্থাৎ একটা নিউরনের যে কোষদেহ, সেই কোষদেহের আকৃতি কি, কি হতে পারে? একটা গোলাকার, একটা ডিম্বাকার, নক্ষত্রাকার। গোলাকার অর্থ হচ্ছে গোল বা বৃত্ত। ডিম্বাকার অর্থ হচ্ছে ডিমের আকৃতি। ডিমের আকৃতির যদি কোষদেহ হয় সেটাকে আমরা কোন ধরনের আকৃতির কোষদেহ বলবো? ডিম্বাকার আকৃতির। আর নক্ষত্রাকার অর্থাৎ নক্ষত্রের আকার। অর্থাৎ এইখানে আমরা যে নিউরনের ছবিটা আমরা দেখতে পারছি, এইখানে যে কোষদেহটা আছে, এইটার যে আকৃতি সেটা হচ্ছে কোন আকৃতির? নক্ষত্রাকার। এটা কোন আকৃতির? নক্ষত্রাকার। এরপরে কি? যে কোষ দেহে সেন্ট্রিওল থাকে না। কোষ দেহে কি থাকে না? কোন অঙ্গাণুটা থাকে না? সেন্ট্রিওল থাকে না এবং এই কোষ বিভাজিত হয় না। অর্থাৎ যে সেন্ট্রিওল থাকে, এই সেন্ট্রিওল অঙ্গাণুটা মূলত কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে। সাহায্য করে। যেহেতু কোষ দেহে কোনো সেন্ট্রিওল থাকে না, সুতরাং কোষ দেহের কোষগুলো অর্থাৎ নিউরনের কোষগুলো বিভাজিত হয় না। এবার আমরা আসি অ্যাক্সন নিয়ে। অর্থাৎ কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশ, এই যে একটা নিউরনের যে কোষ দেহ থাকে, এই কোষ দেহ থেকে উৎপন্ন এই লম্বা সুতার মতো অংশকে কি বলা হয়? অ্যাক্সন। এবং একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। অর্থাৎ একটা নিউরনে কয়টা অ্যাক্সন থাকে? শুধু একটা মাত্র অ্যাক্সন থাকে। এরপর আছে কি? যে ডেনড্রন। অর্থাৎ কোষ দেহের চারিদিক থেকে উৎপন্ন শাখাকে কি বলা হয়? ডেনড্রন বলে। অর্থাৎ কোষ দেহের চারিদিক থেকে উৎপন্ন শাখাকে ডেনড্রন বলে। আবার ডেনড্রন থেকে উৎপন্ন শাখাকে কি বলা হয়? ডেনড্রাইট বলা হয়। এবার আমরা আসি যে এই যে উদ্দীপনা এবং স্নায়ু তাড়না, উদ্দীপনা এবং স্নায়ু তাড়না। অর্থাৎ এই যে উদ্দীপনা এবং স্নায়ু তাড়না, এই ২ টা মূলত নিউরনের মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয়। অর্থাৎ যদি একটা ছোট করে একটা নিউরন আঁকি, এই একটা নিউরন, নিউরনের এটাকে কি বলবো? অ্যাক্সন। এই অংশটাকে আমরা কি বলবো? অ্যাক্সন। এবং এইখানে থাকবে কি? নিউরনের শাখা। এবং আমরা যদি আরেকটা নিউরন আঁকি, এই নিউরন থেকে যেটা উৎপন্ন হবে এগুলোকে বলবো আমরা সেই ডেনড্রন এবং ডেনড্রন থেকে যেগুলো উৎপন্ন হবে সেগুলোকে আমরা কি বলবো? ডেনড্রাইট। অর্থাৎ এইখানে যদি আরেকটা নিউরন থাকে তাহলে আমাদের স্নায়ুতাড়না, এর আগে আমি বুঝাইছি যে স্নায়ুতাড়না কি? অর্থাৎ কোনো একটা ঘটনার যে সিগন্যাল আমাদের মস্তিষ্কে প্রেরিত হয় সেটাকে বলা হয় স্নায়ুতাড়না। অর্থাৎ এই যে
একজনের শেষের প্রান্তের যে শাখা এবং এই যে ডেনড্রাই, এই যে স্থানটা, এইটাকেই বলা হয় সেই স্নাপস। এইটাকে কি বলা হয়? স্নাপস। এইটাকেই বলা হয় স্নাপস। এর মাধ্যমেই কি উদ্দীপনা এবং স্নায়ুতাড়না একটা নিউরন থেকে আরেকটা নিউরনে প্রবাহিত বা প্রেরিত হয়। অর্থাৎ স্নায়ুতাড়না এই একটা নিউরনের এই যে একজনের শাখা আছে, একজনের শাখা থেকে আরেকটা নিউরনের মধ্য দিয়ে এই ডেনড্রাইট হয়ে আরেকটা নিউরনের একজনের শাখা প্রেরিত হওয়ার এই যে স্থানটা, এটাকে বলা হয় সেই সিনাপস এবং এই স্থান থেকেই স্নায়ুতাড়না একটা নিউরন থেকে আরেকটা নিউরনে প্রবাহিত হয়। আজ ক্লাসটা ঠিক এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে গঠন, সেইটা নিয়েই আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।